টি-20 ক্রিকেটে ইদানিং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ইমপ্যাক্ট স্ট্যাটিস্টিক্স। নানা কথায় নানাভাবে আপনারা দেখবেন যে অ্যানালিস্টদের মুখে, ধারাভাষ্যকারদের মুখে এই টার্মটা আসতেছে যে ইমপ্যাক্ট কেমন, ইমপ্যাক্ট কেমন, ইমপ্যাক্ট কেমন, এটা আমরা সেই টেস্ট যুগ থেকেই জানতে চাই। ডেভ ওয়াটমন তো সেই 90s ইমপ্যাক্ট খেলোয়াড় খোঁজার জন্য পাগল হয়ে গেছিলেন। আপনার শ্রীলঙ্কায়, পরে বাংলাদেশে আসার পরে সবসময় ওনার চাওয়া ছিল ছোট ছোট অলরাউন্ডার। আমাদের পত্রপত্রিকায় লেখা হতো মিনি অলরাউন্ডার। এটা উনি খুঁজতেন ইমপ্যাক্ট খেলোয়াড় খুঁজতেন। তো তখন তো আসলে বোঝার উপায় ছিল না যে সত্যিকারের ইমপ্যাক্ট খেলোয়াড় কারা। এখন ইমপ্যাক্ট স্ট্যাটিস্টিক্স চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপিএলে স্বাভাবিক স্ট্যাটিস্টিক্সের পাশাপাশি ইমপ্যাক্ট স্ট্যাটিস্টিক্সে কারা সবচেয়ে আগে আছে এটার একটা র্যাঙ্কিংও করতেছে ক্রিকইনফো। আমি একটু কৌতূহল করে এখানে ঢুকছিলাম। প্রথম নামটা আমার খুব অনুমানযোগ্য হয়েছে, খুশদিল শাহ। ব্যাটে বলে যা করতেছে সেই সবচেয়ে ইমপ্যাক্ট ফেলা খেলোয়াড়। দ্বিতীয় নামটাও অনুমান করা যায়, আমাদের তাসকিন 22 উইকেট নিয়ে ফেলছে, ফলে সে দ্বিতীয় সর্বোচ্চ প্রভাব ফেলছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত, এটা বোঝা যায়। তৃতীয় নামটা খুব বিস্ময়কর। আপনি, আমি, আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক কল্পনাই করতে পারবো না যে এই লোকটা 3 নম্বরে আছে। কারণ এই লোকটার পারফরমেন্স শুধুমাত্র গত ম্যাচের একটা পারফরমেন্স ছাড়া খুব উল্লেখযোগ্য কিছু নাই। কিন্তু দেখা গেল যে ইমপ্যাক্ট স্ট্যাটিস্টিক্সে এবার বিপিএলে এখন পর্যন্ত থার্ড বেস্ট হচ্ছে আমাদের মেহেদী হাসান মিরাজ, যাকে আমরা টি-20তে ঠিক চলে না বলেই মনে করি। সেই মেহেদী হাসান মিরাজ কিভাবে এত ইম্প্যাক্ট রাখতেছে সেটা একটু আলোচনা করব। সঙ্গে মিরাজ যে প্ল্যানিং নিয়ে বিপিএল খেলতেছেন এবং তার যে স্টাইল, এইটা দিয়ে কি আসলেই তার পক্ষে টি-20তে জাতীয় দলে একটা স্থায়ী জায়গা করে নেওয়া সম্ভব কিনা, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত বলে যে মিরাজের বোলিংয়ে আমি দেখলাম যে এবার একটা পরিবর্তন আসছে। পরিবর্তন হচ্ছে মিরাজ আগের চেয়ে বলটা টার্ন একটু বেশি করাচ্ছেন। এটা খুবই ভালো, মানে ডানহাতি ব্যাটসম্যানের জন্য পড়ে ভিতরে ঢুকতেছে যে বলগুলো, এই টার্নটা সে বেশ করাচ্ছে। এটা খুব পজিটিভ একটা সাইন। সঙ্গে লেন্থে একটু চেঞ্জ আসছে, লেন্থটা আগের চেয়ে একটু খাটো হয়েছে। এখন এই জায়গাটায় সমস্যা যেটা হচ্ছে যে মিরাজ এটা করতে গিয়ে পিটুনি বেশি খাচ্ছেন। আমার ধারণা সে লেন্থ অ্যাডজাস্ট করতে গিয়ে লেন্থটা সম্ভবত মাত্রাতিরিক্ত ছোট করে ফেলছে এবং বেশিরভাগ সময় ওই ছোট লেন্থে ডেলিভারি দিচ্ছে। ওখান থেকে টার্ন করলেও আসলে কিন্তু ব্যাটসম্যানের জন্য একটা বড় বড় শট করা, বাউন্ডারি ক্লিয়ার করে দেওয়া এটা সহজ হয়ে যায়। ফলে মিরাজের বোলিংটা নিয়ে আমি খুব সন্তুষ্ট না। দেখেন, টার্নের কথা বললাম, এই টার্নটা টেস্ট এসে তো করাই, বহুকাল ধরেই করায়। ফলে টার্ন তার নাই তা তো না, কিন্তু এই টার্ন বা এই যে লেন্থে বল করতেছে এটা দিয়ে টি-20তে সাকসেস পাওয়া খুব কঠিন। স্টিল সে বেশ কিছু উইকেট পাইছে, ওই যে ইম্প্যাক্ট ফেলতেছে। এই জায়গাটা আমি বোলিং নিয়ে মিরাজে খুব বেশি উপদেশ দিতে যাব না। উপদেশ দেওয়ার তো আর আমি কেউ না, আমি বলবো না যে বোলিংয়ে তার মারাত্মক চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি সে এই গত ম্যাচেও যেমন দেখলাম যে সে প্রথম ওভার বল করতে আসছে, যদি সে রেগুলার পাওয়ার প্লেতে বল করতে হয় তার লেন্থে বহুত কাজ করতে হবে। লাইন নিয়ে যেমন তেমন, লাইনেরটা সে নিজেই পারবে, কিন্তু আমার ধারণা তার সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলে এখন যারা যেসব স্পিনাররা পাওয়ার প্লেতে বেশি বল করে তাদেরকে একটু ফলো করা, বা যেসব কোচ শর্টার ফরম্যাট স্পিনারদের নিয়ে কাজ করেন, যেসব স্পিনাররা পাওয়ার প্লেতে বল করে তাদের নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলা। লেন্থটা অ্যাডজাস্ট হচ্ছে না। এই লেন্থ দিয়ে মিরাজ যদি মনে করেন যে মিরাজ ইন্টারন্যাশনালে সফল হবেন, আমার তা মনে হয় না, আমার একদমই তা মনে হয় না। এবার আসেন ব্যাটিংয়ের ব্যাপারে। ব্যাটিংটাও মিরাজ, এটা মিরাজ গত কয়েক বছর ধরেই করতেছে, যে মিরাজ অ্যাকচুয়ালি গত কয়েক বছর ধরে যে দলে খেলে সেই দলে ক্যাপ্টেন্সি করে এবং সেটা নিয়ে বিতর্কও হয়। চিটাগাংয়ে একবার বেশ বিতর্ক হলো, পরে মাঝপথে মিরাজকে তারা সরায় দিল। এটা কিন্তু একটা, আমি আজকে বলি, এটা কিন্তু একটা বড় কারণ ছিল ব্যাটিং এবং বোলিংয়ে নিজেকে প্রমোট করা। মানে মিরাজ চায় আপ অর্ডারে খেলতে এবং শুরুতে বল করতে, পাওয়ার প্লেতে বল করতে। এটা ম্যানেজমেন্ট নিতে পারে না, বা যখন যে কোচ থাকে তার সঙ্গে মিরাজের লেগে যায়। কোচরা বা ম্যানেজমেন্ট মনে করে মিরাজের পাওয়ার প্লেতে বলও করা উচিত না, আপ অর্ডারে ব্যাটিংও করা উচিত না। এখন আপাতত এবার বিপিএলে সে কিন্তু মোটামুটি সফল। 3 নম্বরে ব্যাট করে সে দুটো 30 অড ইনিংস খেলছে এবং বেশ ওই যে বললাম ইম্প্যাক্টফুল ইনিংস। সর্বশেষ ম্যাচটা সিলেটের বিপক্ষে সে ওপেন করছে এবং ওপেন করতে গিয়ে 70 রানের একটা ইনিংস খেলছে। আবারও বলে যে ইম্প্যাক্টফুল 70 রান। এখন আমরা এই ইনিংসগুলো একটু পরে বিচার করতেছি। কথা হচ্ছে মিরাজের সাইকোলজি তাহলে পরিষ্কার, সে আপ অর্ডারে খেলতে চায় এবং পাওয়ার প্লেতে বোলিং করতে চায়। তো ইন্টারন্যাশনালে সেটা করার মতো পারফর্ম সে করতেছে কিনা, বা যে স্টাইলে বিপিএলে রান করতেছে, টুকটাক উইকেট পাচ্ছে, সেটা আসলেই সফল হবে কিনা,
সেটা একটু বলা যাক। উইকেটের বিষয়টা তো বললাম, উইকেট মিরাজের এই বোলিং দিয়ে সম্ভব পাওয়া, এবং সেটা সে পাচ্ছেও, কিন্তু রান আটকায় রাখা যাবে না। ব্যাক টু ব্যাক ওই যে দেখলাম জাকির 3টা মনে হয় 4 মেরে দিল, এই ঘটনাটা তার ঘটতেই থাকবে বোলিংয়ের ক্ষেত্রে, যদি না সে পাওয়ার প্লেতে বল করাটা বন্ধ করে, নতুবা সে লেন্থ অ্যাডজাস্ট করে। তার যে বোলিং, এই বোলিংটা হচ্ছে ফিল্ডিং রেস্ট্রিকশন উঠে যাওয়ার পরে, মানে মিডল ওভারে, টি-20তেও তো একটা মিডল ওভার আছে, ওই মিডল ওভারে চলনসই, আমি বলতেছি চলনসই, নট বিরাট ভালো। তো সেই চলনসই বোলিংটা আপনি যদি পাওয়ার প্লেতে করতে যান, এখানে বেধড়ক পিটুনি খাওয়ার ভয় থাকে, সেটা সে খাচ্ছেও মাঝে মাঝে। ফলে প্রথমত বলি যে এই বোলিং বিপিএলে ইম্প্যাক্টফুল মনে হলেও আমি মনে করি না এই বোলিং ইন্টারন্যাশনালে চলবে, পাওয়ার প্লেতে অ্যাটলিস্ট চলবে না। ফলে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি পাওয়ার প্লের বোলিং করবে নাকি মিডল ওভারে রান আটকানোর বোলিং করবে। মিডল ওভারে এসে যদি সে থিতু হওয়া বোলিং করে, তাহলে আমার মনে হয় বরং সে সেফ সাইডে থাকতে পারবে, পাওয়ার প্লেতে বোলিং করার তার জন্য ঠিক হবে না। এবার আসেন আপ অর্ডারে সে ব্যাটিংটা কেমন করতেছে, ব্যাটিং রান বল দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে সে বাউন্ডারি বের করতে হিমশিম খাচ্ছে, একদম হিমশিম খাচ্ছে। আপনার মনে হবে যে এই লোকটা 50 বলে 70 রানে একটা ইনিংস খেললো, এতগুলো 4 ছক্কা মারলো, তাহলে আমি এই কথা কেন বলতেছি। কিন্তু আপনি দেখবেন যে সে ওই 4 ছক্কাগুলো মারার আগে পরে কি করতেছে, 4 ছক্কাগুলো আপনি যদি শুধু হাইলাইটসের মতো দেখে যান তাহলে তো ভালোই মনে হবে। দেখেন গতকালকের ম্যাচটায় সে যতগুলো বাউন্ডারি মারছে, 2টা ছক্কা মারছে স্কোয়ার লেগ দিয়ে, 2টাই গ্যালারিতে চলে গেছে, একটা 4 সম্ভবত ওই থার্ড ম্যান দিয়ে সে গাইড করে পাঠায় দিছে। এছাড়া অলমোস্ট তার এভরি বাউন্ডারি আসছে হচ্ছে এই পয়েন্ট এলাকাতে, মানে দুপাশে স্কোয়ার এসে খেলছে, আড়াআড়ি যত দূর খেলা যায়, এদিকে স্কোয়ার কাট করা, স্কোয়ার ড্রাইভ করা, এদিকে স্কোয়ারের উপর দিয়ে লেগ সাইডে ছক্কা মেরে দেওয়া বা ওদিক থেকে 4 মেরে দেওয়া, মানে সে দুপাশে ছাড়া, উইকেট দুপাশে ছাড়া সে মারতে পারতেছে না, সে আর কোনো শট করতে পারতেছে না। আমি জানি মিরাজের হাতে এছাড়াও আরও 2-1টা শট আছে, কিন্তু মুশকিলটা হয় কি, প্রত্যেকটা বল তো আপনি ওই একটু রাইজিং লেগ সাইডে পাবেন না, যেটা আপনি একদম গ্যালারিতে মেরে দিতে পারবেন স্কোয়ার লেগের ওপর দিয়ে। আবার প্রত্যেকটা বল অফ সাইডে বা আপনার অফ স্টাম্পের ওপরে আপনি পাবেন না স্কোয়ার কাট করার মতো। ফলে আপনাকে বিভিন্ন জোন দিয়ে শট করতে পারতে হবে যদি আপনি আপ অর্ডারে খেলতে চান। আপনি টপ 3-তে খেলবেন, যেটা সে বিপিএলে করতেছে, কিন্তু আপনি পাওয়ার প্লেরে কাজে লাগায় আপনি সব জায়গাতে শট করতে পারবেন না, তাইলে হবে না। আমি বলতেছি না যে আপনি শামীম বা সূর্য কুমার যাদবের মতো রাতারাতি আপনি 360 ব্যাটসম্যান হয়ে যান, বাট আপনাকে টি-20তে সফল হইতে গেলে যে জায়গায় ব্যাট করেন, আপনি যদি 9 নম্বরেও ব্যাট করেন, আপনাকে নানা রকম শট করতে পারতে হবে। সেই জিনিসটার মিরাজের সবসময় অভাব ছিল, যে মিরাজ নানা রকম শট করতে পারে না, মিরাজের শট লিমিটেশন খুব বেশি। মানে এই লেভেলে একটা খেলোয়াড় সে টেস্টে সফল হয় কেন, আচ্ছা এটা আরেকদিন বলবো, কারণ টেস্টে কেন লিমিটেড শট নিয়ে সফল হওয়া যায়, যেমন আমাদের সুমন ভাই হইতো, কারণ ওইখানে আপনার নানা রকম ফিল্ডিংয়ের সুবিধা থাকে, আপনি দীর্ঘক্ষণ বসে থাকতে পারেন আপনার পছন্দের বলটা আসার জন্য, কিন্তু ও টি-20তে বা ওয়ানডেতে সেই সুযোগ কার্যত নাই, টি-20তে তো একদমই নাই। এইটাই মিরাজের জন্য বড় বিপদের কারণ। যখন ছোট স্কোর চেস করে, সিলেটের স্কোরটা ছোট ছিল, তখন সেই বিলাসিতা দেখাইতে পারছে, যে একটা ওভারে দেখা গেছে 5টা বলে 5টা সিঙ্গেল নিছে, আর একটা বল কায়দা মতো পাইছে, ওইটা স্কোয়ার লেগের উপর দিয়ে মারিয়ে দিছে, ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু এইটা করে তো আপনি 250 রানে পৌঁছাইতে পারবেন না, এটা করে 156-170 হবে। আপনাকে তো খেলতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যাতে অ্যাটলিস্ট 200-র কাছাকাছি স্কোরে নিয়ে যেতে পারেন দলকে, এবং ওই রোলটা কে প্লে করবে, ওই রোলটা প্লে করবে টপ 3 থেকে। তো সেই জায়গাটা আপনি এত বেশি আপনার পছন্দের বলের অপেক্ষায় থাকলে এটা হবে না, আপনাকে বহু দিকে বহু রকম শট করতে হবে। এর মাঝে খুশদিল সে একটা ইন্টারভিউ দিচ্ছে সম্ভবত প্রথম আলোতে, ওখানে একটা দারুণ কথা বলছে যে টি-20 ব্যাটিংয়ের থেকে আমরা কোথায় পিছায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। তো সে সেইখানে বলছে বাংলাদেশের ব্যাটসম্যানদের আমি দেখি যে ওভারে একটা 4 বা 6 মারলে খুশি থাকে, তার পরের বলটা যদি মারার মতোও থাকে, লুজ বলও থাকে, তারা ওই বলটাতে সিঙ্গেল নিয়ে খুব খুশি। এইটা টি-20-র সঙ্গে যায় না, টি-20-র অ্যাপ্রোচ এই না। আপনার টার্গেট যাই হোক, আপনার দ্রুত রান রেট বাড়ায় রাখতে হবে, নেট রান রেট বাড়ায় রাখতে হবে, যাতে পরে আপনি সুযোগ পান। যে কোনোভাবেই হোক, আপনি যে অবস্থায় মাঠে নামেন না কেন, আপনাকে যতদূর সম্ভব স্কোরিং শট করতে হবে, যতদূর সম্ভব। এবং সেটা সবচেয়ে ভালো যদি আপনি বাউন্ডারি স্কোরিং শট করেন, মানে 4-6 মারতে পারেন। 4-6 মারার মতো বল আসতেছে, তারপরেও আপনি মারতে পারতেছেন না আপনার দুর্বলতার কারণে, যে আপনার জোনে পাচ্ছেন না বলটা।
আবার অনেক সময় অন্য অনেক ব্যাটসম্যানদের ক্ষেত্রে ওই সমালোচনাটা খাটে, তারা মেন্টালি ভাবতেছে যে একটা 6 মেরে দিছি যথেষ্ট হয়েছে, পরের বলে আর সে চেষ্টা করতেছে না। সেটা মিরাজের সমস্যা না। মিরাজের সমস্যা হচ্ছে বেশিরভাগ বল অন্যদের ক্ষেত্রে যেটা জোনের বল, তার ক্ষেত্রে সেটা জোনের বল হচ্ছে না। এখন মিরাজের এই যে এত সমালোচনা করতেছি, এত ভালো করার পরেও শুরুতেই বললাম যে সে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে এবার বিপিএল এর 3 নম্বরে আছে, তাতে আমাদের খুশি হওয়ার কথা। আর আমি ব্যক্তিগতভাবে মিরাজের যে কোনো কিছুতে খুশি হই, কারণ ও মানুষ হিসাবে খুব ভালো, ছেলে হিসাবে খুব ভালো, এবং ওর ভেতরে একটা ভিশন আছে, ও দলকে নিয়ে অনেক দূর যেতে চায়, ও লিডারশিপের একটা স্বপ্ন দেখে, ওর কাছে লিডারশিপটা হচ্ছে পরিবার সামলানোর মতো একটা ব্যাপার। ও লম্বা মেয়াদে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, এবং দেখেন মানে কিভাবে ও মানুষের পাশে থাকতে চায়। ও যখন পাকিস্তানে ওই যে পুরস্কার জিতলো, ওইখানে বসেই জানালো যে ও দেশে ফিরে এক শহীদ রিক্সাওয়ালার পরিবারের দায়িত্ব নেবে ওই টাকা দিয়ে, আর নিচ্ছে। দেশে ফিরে ওই টাকাটা ওই শহীদ রিক্সাওয়ালার পরিবারকে দিয়ে দিছে। আবার লাস্ট যে ম্যাচটা জিতছে বিপিএলে, ওখানে ম্যান অফ দ্য ম্যাচের প্রায় সবটা টাকা সে গ্রাউন্ডসম্যানদের দিয়ে দিছে। ওরা তো জানে গ্রাউন্ডসম্যানদের লাইফ কেমন, ওদের কিছু টাকার দরকার হয়। ফলে মানুষ হিসাবে, খেলোয়াড় হিসাবে মিরাজকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, এবং মিরাজ টেস্টে খানিকটা ওয়ানডেতেও আমাদের অপরিহার্য খেলোয়াড়। সেটা তো পরিসংখ্যানই বলে যে গত 2 বছরে, 3 বছরে টেস্টে এই পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার সে। ওয়ানডেতেও প্রায় তাই, ওয়ানডেতেও সে অসাধারণ ফর্মে। কিন্তু মিরাজের সামনে মূল চ্যালেঞ্জটা হচ্ছে টি-20। টি-20তে সে এখনও নিজের উপযুক্ত প্রমাণ করতে পারে নাই। ধরেন লাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খেলছে কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন বলে, এবং সে যেভাবে খেলছে, হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের যে আমাদের সিরিজটা হয়েছে ওইখানে একটা উইকেট তার খেলার জন্য খুব ভালো ছিল, মানে উইকেটটা ডিমান্ড করতেছিল, উইকেটে সাস্টেইন করে আপনি একটা মাঝারি স্কোর করবেন, সেটা সে দারুণ করছে। কিন্তু রোজ তো এরকম উইকেট পাবেন না, বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে টি-20 খেলতে হবে হচ্ছে রান বন্যার উইকেটে। রান বন্যার উইকেটে আপনি এত লিমিটেড শট নিয়ে পার পাবেন না। ফলে মিরাজকে ঠিক করতে হবে যে মিরাজ কোথায় খেলতে চান। প্রথমত একদম এখনই বসে মিরাজের ঠিক করা উচিত আপনি নিজেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোন পজিশনটায় দেখতে চান। 5-6-এ দেখতে চান, না টপ 3-তে দেখতে চান ব্যাটসম্যান হিসাবে। বোলার হিসাবে আপনি কি ফোর্থ বোলার হিসাবে আক্রমণে আসতে চান, নাকি পাওয়ার প্লেতেই বল করতে চান। এই ডিসিশনগুলো আপনি না নিলে আপনার এই কনফিউজিং অবস্থা থেকে যাবে। যখনই বিপিএল আসে, যখনই ঘরোয়া ক্রিকেট আসে, আপনি হাতে ক্যাপ্টেন্সি পান, পেয়ে নিজেকে প্রমোট করে ওদিকে টপ 3-তে পাঠায় দেন ব্যাটিংয়ে, আর বোলিংয়ে পাওয়ার প্লেতে চলে আসেন। এই প্র্যাকটিস আপনাকে মানাচ্ছে না। মানাতো যদি, তাহলে আমরা পুশ করতাম ন্যাশনাল টিমকে যে আমাদের টপ 3-তে তো আসলেই একটা ব্যাটসম্যান দরকার এবং অলরাউন্ডার দরকার, যে কিনা আবার পাওয়ার প্লেতে বল করবে। এটা তো গোল্ডেন ব্যাপার, আর একটা সাকিব হয়ে যেতেন আপনি। কিন্তু সেটা হচ্ছে না রে ভাই। ফলে আপনি আসলে নিজের ক্ষতি করতেছেন। আপনি এই টাইমটাই যদি আপনি বিপিএলে 5-6 ব্যাটিং করে এই ইম্প্যাক্টটা রাখতে পারতেন, হয়তো আপনার 70 রানের ইনিংস খেলা হতো না। একটা বিপিএলে আপনি পুরোটা সিজন যদি আপনি 5-6 ব্যাট করেন, 70 রানের ইনিংস খেলা খুব টাফ, কারণ ওই চান্স পাবেন না। যদিও আপনার দলটা খুলনা চান্স পাইতেন বলেই আমার ধারণা, বেশিরভাগ ক্ষেত্রে আপনার টপ অর্ডার কোলাপস করতো। না পাইলেন কিচ্ছু যায় আসে না। ওই যে বললাম ইম্প্যাক্ট, আপনার নাম কিন্তু ওপরেই থাকতো যদি আপনি 5-6-এ এসে একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারতেন। আবার যদি আপনি 3-4 নাম্বার বোলার হিসাবে আসতেন, এসে আপনি যদি ইম্প্যাক্ট বোলিং করতে পারতেন, উইকেট পান চাই নাই পান, কিচ্ছু যায় আসে না। আজকাল এটা কেউ দেখেই না কয় উইকেট পাইলেন, কয় রান করলেন। আজকাল কোচরা টিম কেনার সময়, খেলোয়াড় কেনার সময়, দল নির্বাচনের সময় সবাই খোঁজে ইম্প্যাক্ট কেমন, ইম্প্যাক্ট কেমন, ম্যাচে ইম্প্যাক্ট কেমন। সেই ইম্প্যাক্টটা বাড়াইতে হবে মিরাজ, সেই ইম্প্যাক্টটা বাড়াইতে হবে। এই বিপিএলের বিচারে বাড়াইলে হবে না। বিপিএলে 3 নম্বরে উঠে খুশি এলে হবে না। দেখেন 2 নম্বরে আছে একটা বোলার, থাকার কথা ছিল 2 নম্বরেও কিন্তু একজন অলরাউন্ডার। ইম্প্যাক্ট তো তাদেরই সুযোগ বেশি। খুশদিল যেমন 2ভাবে পারফর্ম করতেছে, ওই ইম্প্যাক্টটা সবার উপরে চলে গেছে, বিশাল পয়েন্ট নিয়ে অনেক উপরে। সেখানে আপনি 2 নম্বরে যদি থাকতেন, খুশদিলের কাছাকাছি ইম্প্যাক্ট পয়েন্ট পেতেন, তাহলে আমি বলতাম বিপিএলের বিচারে আপনি ভালো করছেন। বিপিএলে আপনার ইম্প্যাক্ট যতটা, ইন্টারন্যাশনালে ঠিক এই পারফর্মে যদি করেন, আপনার ইম্প্যাক্ট নেমে আসবে, দেখা যাবে টপ 10-এর বাইরে চলে যাবেন আপনি। তখন তো আর আপনি দলে জায়গা পাবেন না। ফলে মিরাজকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সিদ্ধান্ত নিতে হবে, তিনি তার এই খেলাটা চালায় যেতে চান। মানে ওই যেটা বললাম, টপ 3-তে ব্যাটিং আর পাওয়ার প্লেতে বোলিং, এই জিনিসটা যদি চালায় যেতে চান, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আর ইন্টারন্যাশনালের আশা করব না। আর যদি আপনি ইন্টারন্যাশনাল খেলতে চান, খুব সচেতনতার সঙ্গে নিজের জায়গাটা খুঁজে বের করেন। আপনাকে তাহলে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি 5-6 নম্বরে ব্যাটিং করবো, একটু পরের দিকে বোলিং করব। সেটা করে যদি আপনি ইন্টারন্যাশনালে সার্ভাইভ করতে পারেন, আপনার জন্য শুভকামনা থাকলো। আমি সব সময় চাই যে আপনি আরও সামনে যান, আপনি লিডার হয়ে ওঠেন আরও বেশি। সেটা হলে আমরাই জাতি হিসেবে উপকৃত হব।
শুভকামনা থাকলো, তবে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। মিরাজ, অনেক ভালো থাকবেন।